আমাদের আজকের নাটক স্পর্ধা। রচনা আব্দুল্লাহ আল মামুন, পরিবেশনায় থিয়েটার, প্রযোজনা মাহবুবুর রহমান। নাট্যানুষ্ঠান স্পর্ধা। এমন তো আগে কখনো হয়নি, আজ হলো কেন? বাড়ি থেকে সবার শেষে বেরিয়েছো তুমি, কি বেরোনি? তাই তো বেরোবো, আমার অফিস টাইম 9টা, তোমার 8টা, কে আগে বেরোবে? তাই তো বলছি, তুমি বেরিয়েছো সবার শেষে। ন্যাচারালি ঘরের তালাও লাগিয়েছো তুমি। চাবিটা যেমন প্রতিদিন বাড়িওয়ালার বউয়ের কাছে রেখে যাও, আজও তেমনি রেখে যাওয়ার কথা। জানতে চাচ্ছি আজ জায়গা মতো চাবিটা রাখা হলো না কেন? একটা দিন ভুল হতেই পারে, আমি তো আল্লাহর ফেরেশতা না। তাছাড়া এমন কোনো মহাভারত অশুদ্ধ হয়নি। হয়েছে, আমার মহাভারত অবশ্য অশুদ্ধ হয়েছে। আমার বুড়ো বাবা মাই আমার মহাভারত। আজ তারা কাজ সেরে সময় মতো বাড়িতে ঢুকতে পারেননি, তোমার কারণে তাদের রাস্তায় বসে থাকতে হয়েছে। বলেছে তোমাকে? তুমি দেখেছো? না দেখলেও আই ক্যান ভিজুয়ালাইজ। বাড়িতে ঢুকতে না পারে রাস্তা ছাড়া তারা কোথায় যাবেন? দেখো দেখি, দুজন বুড়ো মানুষ পেনশন তুলতে বেরিয়েছেন সেই কোন সকালে, এখন প্রায় সন্ধ্যা হতে চললো, না জানি কত কষ্ট হচ্ছে তাদের। উফ, মাথার চুল ছিঁড়তে ইচ্ছে করছে আমার। শুধু তো বলোই, কোনোদিন তো ছিঁড়ে দেখালে না, আজ একটু মাথার চুল ছিঁড়েই দেখাও না। কণা, কাটা ঘায়ে নুনের ছিটা দিও না বলছি, খুব খারাপ হবে বলে দিলাম। আচ্ছা, বুড়ো বাবা মার জন্য তোমার একটু চিন্তা হচ্ছে না? হতো যদি আমার শ্বশুর শাশুড়ি দুজনই একেবারে ইনভ্যালিড হতেন। মানে? শ্বশুর সাহেব যেমন তেমন, কিন্তু আমার শাশুড়ি সাহেবা এখনো যথেষ্ট শক্ত। উনি যে কোনো পরিস্থিতি সামাল দিতে পারেন। এখনো উনি... কি বলতে চাও খোলাসা করে বলো। এখনো কি? আমার মা এখনো কি? এখনো উনি যথেষ্ট জোয়ান। আশ্চর্য, কি করে যেমন রসিকতা করো বুঝি না। তিনি যদি জোয়ান হবেন, তুমি তাহলে জন্মাওনি। আমার মা সারা জীবন নিরামিষ খেয়েছেন, 50-এর পরে ভাত ছন্নি, জীবনে চা ফা খাননি। পারবে তোমরা? পারবে আমার মায়ের মতো সপ্তাহে একদিন উপোস দিতে? নিজে জোয়ান হয়ে বৃদ্ধা শাশুড়িকে হিংসা করো, বুঝি না। তা যেন হলো, কিন্তু আসলে ওনারা গেলেন কোথায়? বাড়িতে ঢুকতে না পারে কোথায় যেতে পারেন? বললেই তো রাস্তায় বসে আছেন, একটু বেরিয়ে তাই দেখো না। এসো, এসেছে। মা, মা তোমরা কোথায় ছিলে? ওপরতলায় বাড়িওয়ালার ঘরে। চাবিটা চাইতে গিয়ে শুনি। খুব ভালো করেছো মা, এর চেয়ে বেটার ডিসিশন আর হতেই পারে না। তাছাড়া ওরা তো নিজেদেরই লোক। দুপুরে খাওয়া দাওয়া করেছো তোমরা? চাবিটা আজ হঠাৎ... দোষ, সেই একই কথা কখন থেকে বলেই চলেছে। আরে একটা দিন কি ভুল হতে পারে না? ভুল মানুষেরই হয়, বৌমাও তো একটা মানুষ। আমি তো সেই কথাটাই বলছি, এটা যে একটা ভুল, আর ভুলটা যে বৌমাই করেছে এত দূর জানতে দিলেই তো আমার হয়ে যায়। আরে এখন আর ওসব জানার কি দরকার, বাদ দাও না। সবই তো বাদ দিয়েছি, আর কি আছে যে বাদ দেব? আম্মা, আমি করজোরে মাপ চাচ্ছি, আর কথা না বাড়িয়ে এবার আপনারা বিশ্রাম নিন। অনেক ধকল গেছে আপনাদের। বাড়িওয়ালার ওখানে আমাদেরকে 5 মাস খাটতে হয়নি বৌমা, আমরা ওখানে শুয়ে বসেই ছিলাম। এসো তো, এসো। মা, মাপটাও ঠিক মতো চাইতে জানো না। তোমার বাবা অনেক কনসিডার। তোমার বাবা কি আব্বাজান বলতে পারো না? তোমার মা... আবার বলো আব্বাজান। তোমার মা আজীবন টিপিক্যাল শাশুড়ি রয়ে গেলেন, মা হতে পারলেন না। কার মা হবেন? তোমার। তুমি কি তার গর্ভের সন্তান নাকি? তিনি আমার গর্ভধারিণী। মার জন্য আমার কষ্ট হয়, মার দুঃখ দেখলে আমার মায়া হয়। আমিও তোমার ছেলেকে গর্ভে ধরেছি, আমার জন্য তোমার দুঃখ হওয়া উচিত। মার জন্য আমার কষ্ট হয়। মা আজীবন সংসারে ঘানি টেনেছেন। সংসার চালাবার জন্য আমিও 9টা-4টা চাকরি করি, আমারও কষ্ট হয়। আমার জন্য তোমারও কষ্ট হওয়ার কথা। চাকরির খোটা দিও না, তাহলে তোমাকে আমি বরখাস্ত করে দেব। মানে? আই এম ইউর হাজবেন্ড। আমি চাইলে এক্ষুনি হুকুম জারি করতে পারি, কাল সকাল থেকে তুমি চাকরি করবে না। আমি চাকরি না করলে ছেলেকে যে দার্জিলিং এ পড়াচ্ছ তার খরচ আসবে কোত্থেকে? ওই তো, ওখানে তো ঠেকে আছি, ছেলের ভবিষ্যৎ ভেবেই তো। কণা, তুমি চাকরির শব্দটার মানে জানো? আই এম ড্যাম শিওর চাকর শব্দটার সাথে চাকরির একটি ঘনিষ্ঠ যোগাযোগ আছেই আছে। ব্যাপারটা একবার তলিয়ে দেখো তো কণা। সপ্তাহের 6টা দিন আমরা প্রতিবাদহীনভাবে চাকর সেজে যাচ্ছি। আবারও প্রাসঙ্গিকভাবে বাবা মার কথা এসে যাচ্ছে। আমার বাবা সারাটা জীবন চাকরি করেছেন, অর্থাৎ গোটা জীবনটা চাকর সেজে ক্রমাগত অপদস্থ হয়েছেন, হেনস্থ হয়েছেন। উফ, আবারও কষ্ট হচ্ছে আমার, বুকটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। চাকরি করতে গিয়ে আমি অপদস্থ হই, লোকে আমাকে হেনস্থা করে। আমার অফিসের বিভিন্ন বয়সের 4জন কলিগ আমার দিকে খারাপ চোখে তাকায়, আমাকে খারাপভাবে পেতে চায়। কি এত দূর? আমার বউর দিকে খারাপ চোখে তাকায়, ওই চোখ আমি উপড়ে ফেলবো। আমার বউকে হেনস্থা? কালে আমি তোমার অফিসে গিয়ে ওই 4জন অসভ্য কলিগের নাক ফাটিয়ে দিয়ে আসবো। শোনো, কাল থেকে তুমি ফুল হাতা ব্লাউজ পরবে, মাথায় ঘোমটা দিবে, আঁচল পিন দিয়ে আটকে রাখবে। ভাল লাগে না,
এক নতুন টেনশন শুরু হয়ে গেল আমার। আমার উপর বিশ্বাস রাখো, কিচ্ছু হবে না। আমি তো কচি খুকি নই। তর্ক করো না, এই পয়েন্টে একদম তর্ক করো না। উফ, মাথায় আগুন জ্বলছে আমার। কোথায় চললে? বাথরুমে, মাথায় পানি ঢালবো। আবারও বাদরামো শুরু করেছো? কাকে বলছো? এ ঘরে তুমি ছাড়া আর কে আছে? না, আমি ভাবলাম বুঝি রবি এসেছে। ওর ছোটবেলায় ওকে তো তুমি আদরের শাসনে বাঁদরই বলতে। রবি কেন? রবির বাবাকে বাঁদর বলতে কোনো বাধা আছে? ধুৎ, বুড়ো মানুষকে কেউ বাঁদর বলে নাকি? তোমার সেন্স অফ প্রপোর্শন। কেন বুড়ো বাঁদর হয় না? দেখি কি ছাতা মাথা লিখলে। আহা, অত লজ্জা পাচ্ছ কেন? লজ্জা পাবার কি আছে? লজ্জা শরমের মাথা খেয়ে তুমি বুড়ো বয়সে কবিতা লিখতে পারো, আর আমি একটু পড়তে পারি না? কবির আবার বয়স কি? বয়স কি? রবীন্দ্রনাথের নাম শোনোনি? তিনি কি আজীবন যুবক ছিলেন? কথা সেটা নয়। কথা হচ্ছে, আমার যে কাজকে তুমি এইমাত্র বাদরামো বললে, সে কাজ আমি তোমাকে কিছুতেই দেখাবো না। কি সব হিটলারি নিষ্ঠুরতা! হ্যাঁ, একজন রিটায়ার্ড গভর্নমেন্ট অফিসার হিসেবে আমার এক কানাকড়ি মূল্যও নেই, সেটা আমি জানি। কিন্তু একজন কবি হিসেবে আমার লাখ টাকা দামের সেন্টিমেন্ট আছে। কি গো, প্রেমের কবিতা টবিতা লিখছো নাকি গো? কিসে তোমার মনে হলো প্রেমের কবিতা? না, যেভাবে গালটাল ফুলিয়ে ঠাস ঠাস কথা শোনাচ্ছ, না, এবার আমি তোমার কবিতাটা দেখবই। আপসে আপ দিয়ে দাও তো ভালো, নয় তো ঠেলা দিয়ে বিছানা থেকে ফেলে দেবো। দাও দাও দাও, দাও। সন্ত্রাস, বেডরুমে সন্ত্রাস, সন্ত্রাসী স্ত্রী, পুলিশ, পুলিশ। হঠাৎ পুলিশ কেন বাবা? কি হয়েছে? চোর টোর ঢুকে পড়েছে নাকি? মা, কি হলো? এখন চুপ করে আছো কেন? কিছু বলো। ও বুঝেছি, তোমাদের ঝগড়া হয়েছে। এখনো তোমাদের ঝগড়া হয়? ছি, না বাবা, ঝগড়া টগড়া না। হয়েছে কি, তোর বাবা চমৎকার একটা কবিতা লিখেছেন তো। বাবা কবিতা লিখেছে? হ্যাঁ, দারুণ 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 হয়েছে, দারুণ হয়েছে কবিতাটা। আমি তো পড়ে একেবারে মুগ্ধ। তা তোর বাবা তো বরাবরই বড্ড লাজুক মানুষ, নিজের প্রশংসা একদম হজম করতে পারে না। আমি যত প্রশংসা করি তত আমার উপর খেপে যায়। তাই বাবা? না, হ্যাঁ, মানে দেখ তো, অত প্রশংসা শুনলে কার না রাগ হয় বল? তোর মা সবটাতেই বাড়াবাড়ি। আহা, বাড়াবাড়ি বলছো কেন? তুমি এত কষ্ট করে গোটা একটা কবিতা লিখতে পারো, আর আমি একটু প্রশংসা করতে পারি না? তাহলে আমিও শুনি না কবিতাটা? বাবা শোনাও না। অবশ্যই শুনবি। তোর বাবা কবিতা লিখেছেন আর তুই শুনবি না? তুই আমাদের একমাত্র ছেলে, শোনাও না গো। না, মানে ব্যাপারটা হয়েছে কি জানিস রবি, এই কবিতাটা আমি এখনো শেষ করতে পারি। আহা, যেটুকু হয়েছে সেটুকুই শোনাও। ওই যে পুলিশ পুলিশ বলে যে পর্যন্ত কবিতাটা শেষ করেছো, ওই পর্যন্তই শোনাও না। ও, এটা তাহলে বাবার কবিতার পুলিশ, থানার পুলিশ না? বাহ বাবা, আচ্ছা দেখি তো কবিতার পুলিশ কেমন। বাবা শোনাও না। রবি, মেলা রাত হয়েছে বাবা, কাল সকালে তোকে অফিসে যেতে হবে না? আজ থাক, আরেকদিন শোনাবো। ও হ্যাঁ, তাহলে থাক। ও ভালো কথা, আজ পেনশন তুলতে গিয়ে তোমাদের কোনো অসুবিধা হয়নি তো? না না না, তোমার শরীরটা মানে প্রেশার টেশার ঠিক আছে তো? আছে আছে, সব ঠিক আছে, ও নিয়ে তোকে ভাবতে হবে না। মা, মানে দেখো না কাজের মেয়েটা টেবিলে খাবার দিয়েছে কিনা। কণার শরীরটা আবার ভালো নেই, দেখো না মা প্লিজ। আচ্ছা। মাকে সরালি কেন? কথাটা কিভাবে বলি? এমন কি কথা যে তোর মার সামনে বলা যায় না? থাক, তাহলে বলা দরকার নেই। রবি, যে কথা তোর মার সামনে বলা যায় না, সে কথা তুই আমাকেও বলিস না, তাতে তোর মার অপমান হয়। তুমি অবশ্য চিরকালই মার সম্মানটাই বড় করে দেখেছো। তবে আর কার সম্মান দেখবো? না মানে একসঙ্গে থাকতে গেলে অন্যের দিকে একটু তাকাতে হয় বাবা। তুই কার কথা বলছিস? কার দিকে তাকানো হয়নি? বৌমা? বৌমা নাকি? তুমি আমাকে ভুল বোঝো না বাবা, আমি আমার স্ত্রীর পক্ষে ওকালতি করছি না। আমি তোমাদের সেরকম ছেলে নই। আমি একটা কঠিন বাস্তবতার কথা বলছি। কণা এই সংসারে একজন আর্নিং মেম্বার, সংসার চালাতে ওকে চাকরি করতে হয়। ন্যাচারালি ও একটু প্রেফারেন্স চাইবে এবং আমাদেরও দিতে হবে, হবে না? তুই কি ধরনের প্রেফারেন্সের কথা বলছিস? বৌমা কি চায়? আজকাল তো একান্নবর্তী পরিবার হয়ই না, হয় না ছোটোখাটো মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্যে। আমি তাই আগে থাকতে কশাস থাকতে চাই। প্লিজ বাবা, তুমি আমার কথাটা অন্যভাবে নিও না। তুমি মাকে একটু বুঝিয়ে বলো। তুমি বললে মা নিশ্চয়ই বুঝবে। সামান্য একটু অ্যাডজাস্টমেন্ট করলে যদি সবার ভালো হয় তাহলে আসলে পুরো ব্যাপারটাই মেয়েলি এগো। তুমি তো বোঝোই, মাকে তুমি এসব বলতে পারি না, তাই। আই আন্ডারস্ট্যান্ড, তোকে আর বলতে হবে না। আমি জানতাম তুমি সমস্যাটা অ্যাপ্রিসিয়েট করবে। আফটার অল তুমি হচ্ছে কি একজন রেসপন্সিবল রিটায়ার্ড গভর্নমেন্ট অফিসার। চলো বাবা, খেতে চলো। তুই যা, আমি আসছি। এসো। খাবে এসো। যদিও খাবার তেমন কিছু নেই, রবি আর বৌমা আজ বাইরে থেকে খেয়ে এসেছে তো, তাই বাড়িতে রান্না তেমন কিছু হয়নি। কি হলো, খাবে না? এখন থেকে তুমি বরং রান্নাঘরে একটু বেশি করে যেও। বৌমা একা মানুষ, তার উপর সারাদিন চাকরি করে। রবি কিছু বলেছে?
কিছু বলেছে রবি? এটা তো সত্যি, ঘরের বউ হয়ে সারাদিন চাকরি করে, তাই তাই? দেখো অমনি তুমি খারাপ কিছু ভেবো না। রবি আমাদের সেরকম ছেলেই নয়। রবি তোমাকে খুব ভালোবাসে। ও কোনো অবস্থাতেই তোমাকে বাদ দিয়ে বউয়ের পক্ষ নেবে না। নেবে, রবি অবশ্যই বউয়ের পক্ষ নেবে। এখন ওর মাকে না হলেও চলবে, কিন্তু বউ না হলে চলবে না। কেমন কথা বলো? তোমার চলেছে আমাকে ছাড়া? আমার শাশুড়ি তো সেই 20 বছর আগে চলে গেছেন। আমি তো তোমাকে ছেড়ে চলে যেতে পারছি না, কারণ আমি তোমাকে ছেড়ে গেলে তোমার চলবে না। তুমি আমাকে ছেড়ে যাবে এটা তো আমি ভাবতেই পারি না। মাঝে মাঝে ভেবো, অভ্যেস করে রাখা ভালো। তো ভাত তো খাবে না বুঝলাম, ওষুধ খেতে হবে না? তুমি খাওয়ালেই খাই। পুলিশ পুলিশ! কোথায় পুলিশ? আরে আমার কবিতায়। আমি ধরছি, আপনি যান। ও আচ্ছা, ঠিক আছে। হ্যালো, কে? বাবলু? বাবলু বাবা কেমন আছিস মানিক? ফোন করলি কেন? অসুখ করেনি তো? কোনো খারাপ কিছু? ও বাবা আমার, মানিক আমার, হঠাৎ এ সময় ফোন করলি কেন বাবা? কি কি হয়েছে? একটু জোরে বল মানিক। টাকা পাসনি? পাসনি? হায় আল্লাহ, আমি এখন আমার মাথায় ফাটিয়ে ফেলবো। আমার জান চলে যাবে। আমার ছেলে টাকার জন্য ফোন করেছে আর আমি এখনো বেঁচে আছি। বোমা, বোমা অমন করো না, ছেলেটা ফোনে সব শুনতে পাচ্ছে তো। আপনি এক্ষুনি উড়ে গিয়ে দার্জিলিংয়ে টাকা দিয়ে আসতে পারবেন? পারবেন না, চুপ করে থাকুন। বাবলু সোনা, এই আমি তোকে বলে রাখছি, দার্জিলিংয়ে টাকা পৌঁছানো পর্যন্ত আমি জল স্পর্শ করব না। আমি পেটে পাথর বেঁধে পড়ে থাকবো। আমি ওই হারামি বাচ্চা আসুক, ছেলেকে টাকা না পাঠিয়ে দিব্যি হাওয়া লাগিয়ে বেড়াচ্ছে। হারামির দম আমি ছুটিয়ে দেব, ব্যাংকের চেক বই কেড়ে নেব, সব টাকা তুলে আমি দার্জিলিংয়ে পাঠিয়ে দেব। বোমা, বাবলু তো ওদিকে টেলিফোন ধরে আছে। জানি, আপনাকে বলতে হবে না। কিন্তু তুমি তো টেলিফোনে কথা বলছো না। ও হ্যালো হ্যালো, লাইনটা যে কেটে গেল, এখন আমি কি করি? তবু যা হোক, আসল খবরটা তো পেয়ে গেছে। না, আসল খবর পাইনি। দার্জিলিং এর টেম্পারেচারটা জানা হয়নি। ছেলে আমার শীত একদম সহ্য করতে পারে না। টাকার খবরটাই তো আসল খবর বৌমা। বিদেশ বিভুঁইয়ে টাকার কষ্টের চেয়ে বড় কষ্ট নেই। দোহাই আপনার, আমাকে আর ভয় দেখাবেন না। কি করি এখন? কোথায় ফোন করছো বৌমা? কোথায় আবার? আপনার গুণধর ছেলের অফিসে। আমার সঙ্গে চালাকি, বলে কিনা মাসের 1 তারিখে টাকা পাঠিয়ে দিয়েছে। মিথ্যুক হারামি। না জেনে না শুনে ছেলেটা কেমন গালাগাল দিচ্ছ বৌমা? ছেলেকে গাল দিচ্ছি আমি? হ্যাঁ, ছেলে আমার জান, আমার কলিজা, আমার ছেলেকে আমি গাল দেব? আমি আমার ছেলের কথা বলছিলাম বৌমা, রবির কথা। আপনি যত ইচ্ছে আপনার ছেলের কথা ভাবুন গিয়ে, এখন আমি আমার ছেলে নিয়ে অস্থির। সব মাই সব ছেলেকে নিয়ে অস্থির হয়। সন্তানের জন্য অস্থির হওয়ার জন্যই তো মা। কি বলতে চান আপনি? আমার সামনে তুমি রবিকে বেশ কয়েকবার হারামির বাচ্চা বললে। তুমি আমার চেয়ে অনেক শিক্ষিত, অনেক বেশি জানো, বোঝো। একবার চিন্তা করে দেখো তো, উচিত হয়েছে কি? আমি উচিত অনুচিত বুঝি না, এখন আমার মাথায় আগুন জ্বলছে। মতির মা, 1 গ্লাস পানি। আমি নিয়ে আসছি বৌমা। হ্যালো, পারচেস সাহেব আছেন? কোথায় গেছেন? মিটিংয়ে? জি, আমি ওনার মিসেস বলছি। ওয়ালাইকুম। সাহেবকে এক্ষুনি এসে ফোন ধরতে বলুন। কি বললেন? এখন আসতে পারবে না? না, ফোন না, মিটিং শেষে সোজা বাসায় আসতে বলবেন ইমার্জেন্সি হয়েছে। রাখি। বৌমা, তোমার পানি। মতিমা কি করে? বাসন কোসন ধুচ্ছে, ওর হাত জোড়া। কোথায় যাচ্ছ বৌমা? পানিটা খেয়ে নাও। পানি খেতেই যাচ্ছি। বৌমা, রবি বলছিল কাল রাত্রিরে তোমার শরীরটা নাকি ভালো যাচ্ছে না। কেন যে অত পরিশ্রম করো? সারাদিন অফিস করলে মানুষের আর কিছু থাকে? তোমার শ্বশুরকে তো দেখেছি, এক একদিন ওভারটাইম করে যখন বাড়িতে ফিরতেন। রবি তখন স্কুলে পড়ে, লিমা সবে হয়েছে। আমি কাকে সামলাই? বাপকে সামলাবো না ছেলে মেয়েদেরকে? বৌমা, এখন থেকে আমিই রান্নাঘরটা সামলাবো। তোমাকে এ নিয়ে একটুও ভাবতে হবে না। শুধু কোন দিন তোমরা কি খেতে ইচ্ছে করো সেইটা আগে ভাগে আমাকে বলে দিও। জি না, আপনাকে অত কষ্ট করতে হবে না। আপনি শুধু শ্বশুর সাহেবকে দেখে শুনে রাখতে পারলে আমরা মনে করব আমাদের যথেষ্ট উপকার হচ্ছে। তোমার শ্বশুরকে দেখাশোনা করার পরেও আমার হাতে মেলা সময় থাকে, অসুবিধা হবে না।
অসুবিধা আপনার হবে না, কিন্তু আমার হবে। কেন বৌমা? আপনার ছেলের খোঁটা সইতে পারবো না। এমনিতেই আমার শতেক ঝামেলা, আপনি আর শখ করে ঝামেলা বাড়াবেন না তো। রান্না বান্নার জন্য দরকার হলে আরো কাজের লোক রাখবো। আপনারা দুজন দয়া করে খেয়ে দিয়ে সুস্থ থেকে আমাদের রক্ষা করবেন, তাতেই চলবে, এতেই আমাদের শান্তি। আমাদের জন্য তোমাদের কি অশান্তি হচ্ছে বৌমা? হাত জোর করছে, আর কথা বাড়াবেন না। আমার মেজাজ খারাপ, কখন কি বলে বসবো তার ঠিক নেই। আপনি এখন এ ঘর থেকে জানতো। বৌমা, তুমি আমার মেয়ের মতন, তাই সহ্য করলাম, নইলে যেরকম বেয়াদবি তুমি করলে। গায়ে পড়ে ঝগড়া বাঁধাবেন না। কি বেয়াদবি করেছি কি? ফলটাই বেশি খাও, ভাজাভুজি কম। হুম। কি হলো? কেবল যে আনারসি খেয়ে যাচ্ছ, পেয়ারাটাও খাও। হ্যাঁ হ্যাঁ। ফল শেষ না করে চিড়ে ভাজার দিকে হাত বাড়াবে না। ও, সামনের ও। মাস থেকে তোমাকে আর চিড়ে ভাজা দেবো না, মুড়ি দেবো। তার সঙ্গে দুটো করে ডালপুরিও দিও। কি? কবে মরে যাব ঠিক নেই, তোমার হাতের ডালপুরি খেয়েই মরি। আমার হাতে মরার এত শখ কেন গো? ওই শাহজাহানের মতো বোকামি করতে চাই না। কোন শাহজাহান? আরে সম্রাট শাহজাহান। বেচারার বউটা আগে ভাগে মরে গেল বলেই না অত বড় একটা তাজমহল বানাতে হলো। আমি বাপু অত ঝামেলা করতে পারবো না। সময় এলে শুকনো পাতার মতন টুক করে তোমার কোলে ঝরে পড়বো, তারপর তোমার ঠেলা তুমি সামলাবে। আমি তো আর দেখতে আসবো না, নিশ্চিন্তে কবরে শুয়ে থাকবো। চুপ করো, খোদার উপর খোদকারি করতে যেও না। বাঁচা মরা যার হাতে, তার হাতেই ছেড়ে দাও। নাও, খাবারটা শেষ করো। এখন আবার চা খেতে চেও না কিন্তু। বিকেলে 2 কাপ খেয়েছো, মনে আছে তো? ও, 2 কাপ খেয়েছে নাকি? হবে বোধহয়। আর চা খেলে রাতের ঘুম নষ্ট হবে। আমার কথাগুলো একটু শুনো। এই দেখো, আমি আবার কবে তোমার কথা না শুনলাম? কি হলো? আরে কি হলো? পান খাওয়া বাদ দাও তো, ছাঁচাছাঁচি করতে পারি না, আমার হাত ব্যথা করে। আহা, সে কথা আগে বলবে তো। দেখো দেখি কাণ্ড। আরে তোমার হাত ব্যথা করে আমি পান খাবো? কোথাকার কোন লাট সাহেব আমি? এই পান খাওয়া বাদ। ফেলে দাও, ফেলে দাও, ফেলে দাও সব, ফেলে দাও। থাক, হ্যাঁ? এমনি বললাম। সারাদিনে তো 3 বারই মাত্র পান খাও। এটুকু যদি না পারি, তাহলে যখন আমি থাকবো না তখন আমার কি মনে রাখবে তুমি? তাছাড়া আমি তো জানি এই জিনিসটা তুমি কত আয়েশ করে খাও। সব শখই তো গেছে, এটা অন্তত থাক। দেখো, আজ তো আমি তোমাকে বুঝতে পারলাম না। এই রোদ, এই বৃষ্টি। হ্যাঁ গো, মনে আছে তোমার সেই যে প্রথমবার তোমাকে আনতে আমি শ্বশুর বাড়ি গেলাম? আহা, কি দারুণ জামাই আদর পেয়েছিলাম। যে কদিন ছিলাম প্রতিদিন একটা করে খাসি শহীদ হয়ে যেত, আর মুরগা মুরগির তো হিসেবই নেই। মুরগা কি গো? মুরগা কি? আমাকে বলতে দাও, বলতে দাও। আচ্ছা আচ্ছা। শ্বশুর বাড়ি থেকে রওনা হবার সময় শ্বশুর সাহেব তোমার হাতটা আমার হাতে তুলে দিয়ে একেবারে কেঁদে ফেলেছিলেন, মনে আছে তোমার? আমার হাতে তোমাকে তুলে দেবার সময় ওনার ভাবটা এমন ছিল যেন আমি মানুষ না, উনি একটা দৈত্যদানব কিংবা রাক্ষস খোক্ষসের হাতে তার পুতুলের মতন মেয়েটাকে তুলে দিচ্ছেন, ঠিক কি না? তখন তো দেখতে তুমি দত্তের মতনই ছিলে, যা ভয় লাগতো আমার। মিথ্যে বলো না, খবরদার মিথ্যে বলো না। বিয়ের আগে আমি যাত্রা থিয়েটারে বাঁধা নায়ক ছিলাম। হ্যাঁ, এখন আমার মেলা ডায়লগ মনে আছে, শুনবে নাকি? হ্যাঁ, বলো বলো না। আলিয়া, জীবনে আমি বহু নারীর সঙ্গে আমার পরিচয় হয়েছে, কিন্তু তোমার মতো কাউকে দেখিনি। প্রথম যৌবনের উন্মাদনায় নারী চেয়েছি, পেয়েছি। আজ সে উন্মাদনা নাই। আজ নারীর কাছে আমার নানা দাবি। রাজ্য যা দিতে পারে না, প্রভুত্ব যা দিতে পারে না, অথচ যা না পেলে জীবন কিসের মতো মরুভূমির মতো হয়ে যায়। তাই আজ আমি চাই নারীর কাছে। লোকে বলে কি মা? আরে রবি, আয় আয়। এই রবির কথাই ধরো না। এই হতভাগার স্মৃতি কি কম আছে? আমাদের প্রথম সন্তান, তাও ছেলে। ঢাকায় টেলিগ্রাম পেয়ে সঙ্গে সঙ্গে অফিসের সবাইকে মিষ্টি খাইয়ে দিয়েছিলাম, যেন আমি ছেলের বাপ হয়ে একেবারে দিগ্বিজয় করে ফেলেছি। তখন আমি ছোট চাকরি করি, এলডি ক্লার্ক। পাঞ্জাবি বসের হাতে পায়ে ধরে 3 দিনের সিএল নিয়ে সোজা দেশের বাড়ি। ট্রেনে বসে এই হতভাগার মুখটা কল্পনা করার চেষ্টা করেছি। বারবার চিৎকার করে সবাইকে শোনাতে চেয়েছি, শোনো তোমরা, আমি গোটা একটা ছেলের বাপ হয়েছি। এখন আমাকে পায় কে? আমার সন্তান, আমার জীবনের গ্যারান্টি, আমার সুখ সমৃদ্ধির চাবিকাঠি পেয়ে গেছি। আমি এখন বিধাতার মতন বিশাল, উদার, শক্তিশালী। শোনো, খারাপ লাগছে তোমার? এখন থাক না, এসব কথা থাক, এখন বলতে হবে না। বাড়ি পৌঁছে কি দেখলাম? ছেলের চাঁদপানা মুখটাই প্রথমে দেখলাম। দেখো,
আমাদের রবির মুখটা কিন্তু এখনো তেমনি আছে না গো, যেন আজ ওই মুখে কোনো পাপের ছায়া পড়েনি। শত্রুর মুখে ছাই, আমার রবিকে পাপ ছোঁবে কেন? বিধাতার কাছে আমরা কি অপরাধ করেছি? কিন্তু একটা কথা আমাকে বলতেই হবে। কি গো? তোমার কাছে রবির যে বাড়তি ঋণ, সেটা কিন্তু রবি জীবনেও শোধ দিতে পারবে। বাড়তি ঋণ? সেটা আবার কি? বা ওকে জন্ম দিতে গিয়ে তোমার মরণ দশা হয়েছিল না? হ্যাঁ বুঝলি রবি, তখনকার দিনে তো এখনকার মতন সিজারিয়ান ফিজারিয়ান ছিল না। মুখ্য সূক্ষ্ম দায় তোর মায়ের জানটা হাতে নিয়ে তবেই তোকে দুনিয়ার আলো দেখায়। মাকে তুই বড় কষ্ট দিয়েছিস রবি। আমার তো তখন আর্থিক অবস্থা ভালো না, তোর মাকে ভালো খাওয়াতে পড়াতে পারতাম না। ভাঙাচোরার শরীর নিয়ে কি যে কষ্টে তোকে মানুষ করেছে। আর ছোটবেলায় এই প্রায় তোর অসুখ হতো, তুই হতভাগা বড্ড জ্বালিয়েছিস। জিজ্ঞেস কর তোর মাকে। তাই মা, খুব জ্বালিয়েছি তোমাকে? তোর বাবার যত আজগবি কথা, ছেলে আবার মাকে জ্বালায় নাকি কখনো? বেঁচে থাকো বাবা, সুখে থাকো, শান্তিতে থাকো। দাঁড়াও 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 দাঁড়াও, আমার আরেকটা কথা মনে পড়েছে। একবার তোর একটা খুব বড় অসুখ হয়, একেবারে জমে মানুষের টানাটানি। তোর মা তো একেবারে দানা পানি ছেড়ে দিল, ডাক্তার কবিরাজ সব ফেল। তারপর কি করলে বাবা? বিশ্বাস করবি, ধার দেনা করে তোকে নিয়ে আমরা দুজন চলে গেলাম সেই আজমির। বাবার দরবারে সেজদা দিয়ে পড়ে রইলাম 3 দিন। কাঁদতে কাঁদতে তোর মা একেবারে অজ্ঞান হয়ে গেল। আর সেই সেবারই প্রথম আমার হার্টের অসুখটা ধরা পড়ল। যুদ্ধ করে, বুঝলি রবি, যুদ্ধ করে তোকে আমরা জমের হাত থেকে ছাড়িয়ে এনেছিলাম। তুই আমাদের বড় কষ্টের সন্তান রে। জানি বাবা, বুঝি, সেই জন্য তো আজও তোমরা আমাকে ছেড়ে যাওনি। শোনো, তালুকদার সাহেব ফোন করেছিলেন। উনি আজই ছেলেকে দেখে দার্জিলিং থেকে ফিরেছেন। বললেন টাকার জন্য বাবলুর গত মাসের ফিস দেওয়া হয়নি, হোস্টেলের ফিসও বাকি পড়েছে। তালুকদার সাহেব তোমাকে ফোন করতে বললেন। কি ব্যাপার রবি, বাবলুকে টাকা পাঠানো হচ্ছে না? না না না, এ তো কোনো কাজের কথা নয়। বিদেশের টাকাটাই তো আসল, একমাত্র ভরসা। কিরে, একটু প্রবলেম হয়েছে বাবা। প্রবলেম? কিসের? টাকার? কেন? তোরা দুজনে চাকরি করছিস, বিশেষ করে বৌমা তো ছেলের পড়ার খরচার জন্যই। তোমার বৌমার খরচ কি একটাই বাবা? আর কি খরচ? বৌমা বাড়ি বানাচ্ছে, ওটা একটা বড় খরচ। বাড়ি বানাচ্ছে, সেটা তো একটা আলাদা ব্যাপার। বাড়ি বানাতে কত টাকা লাগে তোমার কোনো ধারণা আছে? বোঝাও মা, তুমি বাবাকে বোঝাও। থাক থাক, ও অনেক বড় ব্যাপার, আমি বুঝতে চাই না। আমি জানতে চাই বাবলুর টাকাটার তাহলে কি ব্যবস্থা হচ্ছে। তোমার জেনে কি লাভ? মানে? বাবলুর লাগবে 30,000, আমার কাছে 10 আছে। ধার দেনা করার অনেক চেষ্টা করলাম, পেলাম না। বৌমার বাড়ি বানাবার ফান্ড থেকে নে। আরে ছেলে আগে না বাড়ি আগে? কেন বৌমা, কেন তুমি দাও না টাকাটা? তোর বাবা টাকা দেবে কোত্থেকে রবি? কেমন কথা বললি তুই? কেন, মাসে মাসে যে পেনশন পাচ্ছেন সেসব যায় কোথায়? সবই তো জমা থাকে নাকি? তোর বাবার পেনশনের ওই কটা টাকা তুই ভাবতে পারলি কি করে রবি? ধারই চাচ্ছি মা, পরে ফেরত দিয়ে দেবো। আমি পেনশন কত পাই কোনো ধারণা আছে তোর? থাক বাবা, লাগবে না। দিলে দেবে, না দিলে না। চাইবার ছিল, চেয়ে দেখলাম। তুই আমাকে তো বিশ্বাস করলি না? পেনশনের ওই কটা টাকায়? রবি, তোর চোখে মুখে এত অবিশ্বাস কেন? এখন আর নিশ্চয়ই রবির ছেলেবেলার চাঁদপনা মুখটা তোমার চোখে পড়ছে না? রবি, এটাই বাস্তব বাবা, দিস ইজ দ্য রিয়েলিটি। পৃথিবী অনেক বদলে গেছে, তোমরা টের পাও না। রবির মা, পৃথিবী কি সত্যি বদলে গেছে এতটাই? যদি সত্যি তাই হয়ে থাকে, তাহলে এখনো এই পৃথিবীর বাসিন্দা হয়ে আমরা কেন টের পেলাম না? আমরা কেন বদলালাম না? Anybody home? Great Laddu is here. বাত क्या है? আপা দুলা ভাই দুজনেই ইংরেজি ভাষা ভুলে গেল নাকি? বাড়িতে আসেননি কেউ? আই লাড্ডু মিয়া, এইদিকে আইয়েন দেখি চাই। ধ্যাত তারিকা। ও আপা, এই হলো তোমার বাড়ির প্ল্যান, আমি চললাম। শাড়ির মতো চেঁচাচ্ছিস কেন? শুনেছি তো তুই এসেছিস। শুনেছ তো, আসতে তো দেরি হয় কেন? টাইম ইজ মানি, নষ্ট করার মতো সময় লাড্ডুর নেই। লাড্ডু ইজ বিজি, ভেরি বিজি। থাম, গোসলখানায় ছিলাম, অমনি আসা যায় নাকি? তুমি না হয় গোসল করছিলে, বাড়ির বাদ বাকি পাবলিক কোথায়? তোমার পরম পূজনীয় শ্বশুর শাশুড়ি, নাকি দুজনেরই কানের 12টা বেজে গেছে? ডাক্তারের কাছে গেছে। তা তোর খবর কি? কাজ কদ্দূর এগুলো? বলবো কেন? লাড্ডু জেসন বানো আপা, ধুমধাম লাগিয়ে দাও, 1000 মোমবাতি জ্বালাও। বলছিস? হ্যাঁ, হয়ে গেছে। অসম্ভব সম্ভব করেছে লাড্ডু। এই দেখো, তোমার বাড়ির প্ল্যান পাস। লাড্ডু, ইউ আর রিয়েলি গ্রেট। এবার বানাও তোমরা তোমাদের তাজমহল, আমি নেক্সট ধান্দায় লেগে পড়ি। ওহ, আই এম সো বিজি। লাড্ডু ভাই, খালি প্ল্যান পাস করলেই চলবে? বাড়ি বানাবে কে? আমি যে তোকে ছাড়া একদম ভাবতেই পারি না। তার মানে সেপারেট অ্যাসাইনমেন্ট। ফিস দেবে কত? না না না, বোন বলে ব্যবসার এথিক্স নষ্ট করতে পারবো না।
হবে হবে সব হবে। এখন তুই প্ল্যানটা আমাকে একটু বোঝা তো। ওই যে বললাম দুলাভাইয়ের সঙ্গে সাপ্লায়ার কেসটা না ফাইনাল হওয়া পর্যন্ত নো ফার্দার অ্যাকশন। তোমারও দোষ আছে আপা, বিষয়টা তুমিও বোঝো না। কি বিষয়? বাড়ি বানাতে টাকা লাগে না? অত টাকা তোমরা পাচ্ছ কোথায়? একমাত্র পথ ব্ল্যাক মানি। দুলাভাইকে তার অফিসে বসে লাগাতার ঘুষ খেতে হবে। হ্যাঁ, এছাড়া তোমার সাথে বাড়ি ওই প্ল্যান পর্যন্ত ঝুলে থাকবে কিয়ামত সে কিয়ামত তক। বোনের কাছে কত নম্বর চাপাটা ছাড়ছো লাড্ডু মিয়া? তুমি ভাবতেও পারবে না আমাদের লাড্ডু আজ কি অসাধ্য সাধন করেছে। তাই নাকি? শুনি তো। শোনার দরকার নেই, দেখো, চোখ দিয়ে দেখো। হ্যাঁ, এ কাজ তুমি করেছো? বাবা লাড্ডু, এসো বুকে বুক মেলা ভাই। এ কি, লাড্ডুর বুকে কোনো সারা শব্দ নেই কেন? সারা শব্দ নেই? কি বলছো তুমি? তাহলে ও বেঁচে আছে কি করে? আমি সেই সারা শব্দের কথা বলছি না, আমি হৃদয়ের উষ্ণতার কথা বলছি। লাড্ডুর বুকে সুখ নেই, খুশি নেই। হোয়াট ইজ দ্য প্রবলেম? ওকেই জিজ্ঞেস করো। লাড্ডু, দুলাভাই তোমার কানটা দাও। বুকে বুকে তো বলতে পারলাম না, কানে কানেই বলি। কেন কান? তুমি আমাকে বাড়ির কাজ করে দিলে আমি কিচ্ছু করব না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ব্যাস ব্যাস ব্যাস, মুখ ফুটে এতটুকু বললে এনাফ। বাকি লাড্ডুর কেরামতি। তুমি কি আমাদের নতুন বাড়িতে তোমার বাবা মাকেও নিয়ে যাবে নাকি? মানে তাহলে ওরা যাবেন কোথায়? কোথায় যাবেন তা জানি না, তবে এটুকু অবশ্যই জানি ওনারা কোনো অবস্থাতে আমাদের নতুন বাড়িতে যাচ্ছেন না। কেন কোনা, অসুবিধাটা কি? আমার বাবা মা আমাদের সঙ্গে নতুন বাড়িতে যাবেন, এটাই তো স্বাভাবিক। আমি তো বুঝতে পারছি না অসুবিধাটা কোথায়। আমি বলছি, মানে আপা বলতে চাই আপনাদের যে নতুন বাড়িটা হচ্ছে ওটা তো শুধু দেখতে কিংবা নামেই নতুন হচ্ছে না, সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে বাড়ির বাসিন্দাদের আউটলুক। আপনার ছেলে বাবলু 2 বছর বাদে দেশে ফিরে আসছে, নতুন জেনারেশন আসছে। বিষয়টা সিরিয়াসলি ভেবে দেখুন দুলাভাই। বাবলু ন্যাচারালি ওর বন্ধু এবং বান্ধবীদের নিয়ে একটা ডিফারেন্ট লাইফ লিড করতে চাইবেই, এটাই স্বাভাবিক। আপনি এবং আপা বাবলুর সঙ্গে অ্যাডজাস্ট করতে পারবেন, বাট হোয়াট অ্যাবাউট ইউর ফাদার অ্যান্ড মাদার? তারা কি পারবেন অ্যাডজাস্ট করতে? পারবেন না। মাঝখান থেকে ওই বাড়ির পরিবেশে তাদের নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে চাইবে। যে কোনো সময় একটা দুর্ঘটনাও ঘটে যেতে পারে, সেই জন্য দায়ী হবে কে? আপনি দুলাভাই। তা শেষ পর্যন্ত কি আপনার বাবা মার অপঘাত মৃত্যুর কারণ হতে চান? আমি অবশ্য এদিকটা মানে এতটা গভীরে ভাবিনি। এখন ভাবো, বাড়ি তৈরি হতে তো দেরি আছে। কিন্তু আলটিমেটলি কি হবে? ওরা তবে যাবেন কোথায়? তারও ব্যবস্থা আছে। আমি তো আপনাকে চিনি। ইউ আর এ নাইস জেন্টলম্যান। আপনার বিবেক অতি জাগ্রত। আপনি পারবেন না আপনার বাবা মাকে ফেলে দিতে? পারি, বলো আমি কি পারি? মাই ডিয়ার দুলাভাই, নতুন বাড়িতে উঠে যাবার অন্তত মাসখানেক আগেই ওনাদেরকে না হয় একটা কোজি লিটল ভাড়া বাড়িতে শ্মশান তুলে দিয়ে যাবেন। আরে থাকুন না সেখানে তারা বাকি জীবন। বাড়ি ভাড়াটা না হয় আপনারাই দিলেন, লোকেও শুনে প্রশংসা করবে। ব্যাস, দ্য প্রবলেম ইজ সলভ। নাও রিল্যাক্স দুলাভাই, রিল্যাক্স। প্রবলেম আরো একটা আছে। আবার কি প্রবলেম? বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? বাবা মাকে হুট করে এই ধরনের একটা প্রস্তাব দেওয়া যাবে না। ওরা ন্যাচারালি আশা করবেন ওরা আমাদের সঙ্গে নতুন বাড়িতে যাচ্ছেন, কিন্তু আসলে যে ওরা অন্য বাড়িতে যাচ্ছেন সেটা ওদেরকে বলবে কে এবং কিভাবে। কেননা ছেলে হয়ে এই ধরনের একটা ইনডিসেন্ট কম্প্রোমাইজিং প্রপোজাল পেশ করা আপনার পক্ষে সম্ভব নয়। রাইট। একজন চমৎকার ভদ্রলোক যার বিবেক অতি জাগ্রত, এটা আসলেই তার পক্ষে সম্ভব নয়। ওকে, এই দায়িত্বটাও আমি নিচ্ছি। লাড্ডু, অ্যাট ইউর সার্ভিস স্যার। হোয়াট অ্যাবাউট ইউ? মানে ওই যে কানে কানে কথাটা হলো। হ্যাঁ, মি অলসো অ্যাট ইউর সার্ভিস শালা। আজ আবার কতক্ষণ বসতে হয় কে জানে। ট্রেজারিতে দিন দিন পেনশনভোগীদের ভিড় বেড়েই চলেছে। হাসছো যে? সরকারি কর্মচারীরা যে হারে রিটায়ার করছে সে হারে মরছে না। পেনশনের টাকা গুনতে গুনতে এবার সরকার নিজেই মরবে। বলেছে তোমাকে সরকার কোনোদিন মরে না। চিকিৎসা বিজ্ঞানের উন্নতিটা দেখো, একেবারে শনই মানুষকে মরতেই দিচ্ছে না। এই তো এই জাপানের কথা সেদিন পড়লাম কোন একটা কাগজে, বুড়ো বুড়িতে ছেয়ে গেছে সারাটা দেশ। অ্যাভারেজ জাপানিদের লংজিভিটি কত জানো? বকবক না করে চুপচাপ একটু জিরিয়ে নাও, আবার তো হাঁটতে হবে 8 মাইল। হ্যাঁ, কি ভাবো? রবির নতুন বাড়ির প্ল্যানটা একবার দেখতে পারলে হতো। রবির বাড়ি বলো না, বলো বৌমার বাড়ি। জায়গাটা বৌমার বাপের দেয়া, বাড়িটা ওখানেই তোলা। ওই হলো, বাড়ি জারি হোক, গৃহস্বামী তো আমাদের রবি। প্ল্যানটা দেখলে আমি কিছু সাজেশন দিতে পারতাম। তোমার সাজেশন লাগবে না, ওরা নিজেরাই যথেষ্ট না, তবু অতগুলো টাকা খরচ করে বাড়ি বানাচ্ছে, ভুলচুক হলে ধরিয়ে দিতে পারতাম। এই যেমন ধরো আমাদের বাবলুর ঘরটা, ওটা এমন একটা পজিশনে হওয়া দরকার যেখানে লোকজনের যাতায়াত কম্পারেটিভলি কম হবে। তারপর ধরো আমাদের ঘরটা, ওটা তো অবশ্যই হওয়া উচিত একেবারে নিচের তলায়। আমরা তো বুড়ো মানুষ, সিঁড়ি ভাঙা আমাদের জন্য কষ্টের ব্যাপার। তোমার বুঝি নতুন বাড়িতে থাকার খুব ইচ্ছে? না, ইচ্ছে অনিচ্ছের ব্যাপার তো নয়, দিস ইজ দ্য রিয়েলিটি। ছেলের বাড়িতেই তো থাকতে হবে আমাদের। কেন, তোমার কি অন্যরকম ইচ্ছে?
আমার এই বাড়ি ছেড়ে অন্য কোথাও যেতে ইচ্ছে করে না। আজ কত বছর হয়ে গেল এই বাড়িতে আছি, বিশেষ করে আমাদের ঘরটা যেন আমার অস্তিত্বের সঙ্গে মিশে গেছে। এখানে কত স্মৃতি জমা হয়ে আছে, নতুন বাড়িতে উঠে গেলে তো সব এক নিমিষে মিলিয়ে যাবে। যাই বলো, নতুন বাড়ির কিন্তু আলাদা একটা চার্ম আছে। ওখানেও আমরা নিজেদের একটা আলাদা জগৎ বানিয়ে নেব। দক্ষিণে একটা জানালা পেলে খুব ভালো হতো। আর শোনো, ওই নতুন বাড়িতে গিয়েই আমি নিজের হাতে একটা বাগান করব। বাগানে ফোটাবো নানা রঙের ফুল। আজকাল তো ঢাকায় ফুলের চারা বীজ এসব পাওয়া যায় বেসুমার। আজই না হয় ফেরার পথে একটা ফুলের দোকান হয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, কথা ওই থাকলো, টাকা পুরো এনো। এই কম সম হলে কাজ হবে না। ওকে। লাড্ডু এখানে? আরে আপনারা পার্কে? ওয়াও, কপত কপতি যথা। এখনো এই বয়সে পার্কে ডেটিং করেন আপনারা? ভাই জবাব নেই আপনাদের। এই না না না, ইয়ে মানে তুমি বুঝতে পারছো না, আমরা ছবি তুলে রাখা দরকার। আপনাদের একটা জম্পেশ ইন্টারভিউ নেওয়া অতি আবশ্যক। পুরো ঢাকা শহর চমকে যাবে। সাংবাদিকগুলো যে কি করে। আরে আরে থামো না তুমি। আরে রবির মা, তুমিও যেমন। আরে বলছো না কেন ওকে? আমরা পেনশন তুলতে এসেছি, ট্রেজারিতে বেজায় ভিড়, তাই এখানে বসে অপেক্ষা করছি। ভিড় একটু কমলে উঠে যাবো। ওহো, তাহলে তো আমি সত্যি খুবই দুঃখিত। আমি পুরো ব্যাপারটাই মিসআন্ডারস্ট্যান্ড করেছি। তা খালুজান, আপনাদের সাথে দেখা হয়ে ভালোই হলো। একটু রিল্যাক্স করা যাক। সেই সকাল থেকে ইধার কামাল উধার করতে করতে ব্রেনটা একেবারে জ্যাম হয়ে আছে। আচ্ছা, তুমি ইধার কামাল উধার করো এর মানে কি? ধান্দা ধান্দা খালুজান, টাউটারিও বলতে পারেন। অ্যান্ড দ্যাট ইজ মাই প্রফেশন। থাক সেসব কথা। আপনাদের সাথে তো সম্পর্ক ধান্দারও নয়, টাউটারিরও নয়। আপনারা হচ্ছেন কি আমার পরম আত্মীয়। তাই খালুজান, জানেন তো বোধহয় আপনাদের গুণধর পুত্র নতুন বাড়ি তুলছে। হ্যাঁ হ্যাঁ, শুনেছি। বলি, নতুন বাড়ির প্ল্যানটা কি আপনারা দেখেছেন? ও প্ল্যানে আপনাদের কোনো জায়গা নেই। হ্যাঁ, আমার হাত দিয়ে তো প্ল্যানটা পাস করালো। শুনুন খালুজান, আপনাদের সম্পর্কে ওদের প্ল্যানটা শুনুন। ওরা ঠিক করেছে নতুন বাড়িতে উঠে যাওয়ার আগেই আপনাদেরকে একটা যেন তেন ভাড়া বাড়িতে তুলে দিয়ে যাবে। ওদের ধারণা নতুন বাড়িতে আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন না। সেখানে ওরা নতুন জীবন শুরু করবে, মেলায় গ্যাঞ্জাম হবে। সেখানে আপনারা মানে একটা উটকো ঝামেলা হয়ে যাবেন। তুমি গায়ে পড়ে এসব কথা বলে দিচ্ছ কেন? তুমি তো ওদের নিজেদের লোক। আমি সবার লোক। এখন আপনাদের একটু পরে কাদের হয়ে যাব আমি নিজেও জানি না। আপনারা যাই বুঝুন, দিস ইজ মাই প্রফেশন। এর জন্য আমি ফিজও নিয়ে থাকি। অবশ্য আপনাদের কাছ থেকে ফিজ নেবার কোনো প্রশ্নই ওঠে না, কারণ এমনিতেই আপনারা বড় দুর্ভাগা। নিজের সন্তান এখন আপনাদের ঠকাচ্ছে। আমি এখনো রবি সাহেবের মতো পচে যাইনি বলেই। শুনুন খালুজান, খালাম্মা, ভাববেন না এর মধ্যে আমার কোনো ইন্টারেস্ট আছে। আমার বিবেক আমাকে গাইড করছে। এই পয়েন্টে আমার কোনো পরামর্শ আপনারা নেবেন কি? কি গো, কি মনে করো? শুনি তোমার পরামর্শটা কি? এই বয়সের জোয়ান ছেলে বউয়ের সঙ্গে ডাইরেক্ট ক্ল্যাশে গিয়ে কোনো লাভ নেই। আপনারা তা পারবেনও না। আমি বলি কি, ওরা যদি আপনাদের ভাড়া বাড়িতে ব্যবস্থা করে দিতেই চায়, মেনে নিন। ছেলের সঙ্গে নতুন বাড়িতে যাবে, দক্ষিণে জানালা থাকবে, নিজের হাতে বাগান করবে, বাগানে নানা রঙের ফুল ফোটাবে। হায় রে মানুষের আশা। আমি বিশ্বাস করি না। আমি করি। কি করে করো? আমি যে ওকে পেটে ধরেছি। তবে তো ও তোমারই গর্ভের কলঙ্ক হয়ে গেল। হ্যাঁ, এখন তো তাই হচ্ছে। তবু আমি বিশ্বাস করি না। রবির মুখ থেকে না শোনা পর্যন্ত। হয়েছে, ওঠো, ওদিকে ট্রেজারি বন্ধ হয়ে যাবে। আমার বিশ্বাস হয় না, আমার বিশ্বাস হয় না, আমার বিশ্বাস হয় না। আমার ভাবি 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 ভাবি, আমার লক্ষ্মী ভাবি, সোনার ভাবি, সুন্দর ভাবি। আরে একে কি ছাড়। কতদিন তোমাকে দেখিনি ভাবি, কেমন আছো? খবরদার একটুও বলবে না খারাপ আছো, বলবে ভালো আছো ভালো আছো। জানি তুমি খারাপ থাকবে কেন? তুমি যে আমার কত গুণের ভাবি। তুমি যে কবে ফিরলে? তোমার জানের টুকরাটা কেমন আছে? না ভাইজানের কথা না, পুরুষ মানুষ কখনো মেয়েদের জানের টুকরা হয় না, জানের দুশ্মন হয়। বিশ্বাস করো না? তাহলে তোমাকে ওই ছবিটা দেখতে বলবো। আরে হিন্দি না মাদ্রাজি ছবি, নামটাও তো ঘোড়ার ডিম ভুলে গেলাম। যা দেখিয়েছে না, দারুণ গপ্পটা, শুরুটা। ইন্ডিয়া থেকে কবে ফিরলে? কাল রাতে ফিরেছি। ফ্লাইট ডিলে ছিল অ্যাজ ইউজুয়াল। এয়ারপোর্টে এসে মটকা মেরে পড়ে থাকলাম পুরো 3 ঘন্টা। ওরই মধ্যে বিশ্বাস করো ভাবি, বিলিভ মি, তোমাদের জামাই গাধাটা ভোঁস করে ঘুমালো। বললে না তোমার জানের টুকরাটা কেমন আছে? আরে তোমার পোলা বাবলুর খবর কি? ওর জন্য একটা দারুণ জাম্পার পেয়ে গেলাম, এনেছি।
ভাইজান বাসায় নেই? ভালো মানুষ পেয়ে আমার ভাইটাকে বুঝে খুব দাবড়াচ্ছ। ওহো, আসল কথাই তো জিজ্ঞেস করা হলো না। তোমাদের তাজমহলের কদ্দূর? তোমাদের উত্তরের বাড়ি? লিমা, ইন্ডিয়াতে যে তুই আরো টকেটিভ হয়েছিস। একটু আধটু দম নিয়ে কথা বলতে হয় ভাই, না হলে যার সঙ্গে কথা বলছিস সে কি বলবে? সরি ভাবি, এক এক সময় আমার পেটে এত কথা জমে যায়। বলো, এক এক করে বলো, বাবলু কেমন আছে? ভালোই, কালই ওর ফোন পেয়েছি। ভাইজান? ভালো, ওর তো খারাপ থাকার কথা না। মতির মা, ওর জন্য এক গাদা কাঁচের চুড়ি এনেছি। ভালো আছে বেটিটা? ব্যাস, ভদ্রতার পাট চুকলো। এবার এসো তোমাকে দেখাই আমার জানের জান সুন্দরী ভাবিটার জন্য আমি কি কি এনেছি। শপিং করেছি এবার দারুণ। সবার কথা জিজ্ঞেস করলে তোর বাবা মার খোঁজ নিলি না? কেমন আছে? এ বয়সে ভালো থাকার কথা নয়। এ দেশে 50 পার হয়ে গেলে ভালো মন্দের খোঁজ খবর নেবার দরকার হয় না। আমার বাবা মার তো গ্রেস পিরিয়ড চলছে। বাবার বয়স যেন কত হলো ভাবি? ভালোই, বাবা তোর আর বয়সের খবর দিব আমি। 60-65 হবে। তাহলেই দেখো হাউ লাকি হি ইজ। দিব্যি চলে ফিরে বেড়াচ্ছেন। মা তো আরো লাকি, জীবনে বোধহয় এক ফোঁটা ওষুধও ছোননি। তা আছে নাকি বুড়ো বুড়ি বাড়িতে? ডোন্ট টেল মি আছে, থাকলেই ঝক্কি। কোথায় ছিলি, কেমন ছিলি, কাঁচা বাচ্চা কেমন আছে, ওকে কোথায় রেখে গেলি, হাজারো সিলি কোয়েরি। এইসব এইজেড মানুষগুলো কথা বলতে খুব ভালোবাসে, একবার শুরু করলে আর থামে না। তুই তাহলে কি করবি? তোকে তো ওই বসে কামান দেখে থামাতে হবে। ওয়েল সেইড, তোমার সেন্স অফ হিউমার দারুণ। আমি ভাবি ওই বয়স পর্যন্ত বাঁচতেই চাই না। 40-এর পর যদি ন্যাচারাল ডেথ না হয় তাহলে মেবি হয়তো সুইসাইড করব। অসহায় ফকিরের মতন ছেলে ছেলে বউয়ের খোঁটা খেয়ে বাঁচতে পারবো না। আমরা বুঝি তোর বাবা মাকে শুধু খোটাই খাওয়াই? না 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 না, তুমিও যেমন ভাবি, আমি তো অন্যরকম ছেলে ছেলে বউয়ের কথা বলছি। তোমরা তো এক্সেপশন, দারুণ এক্সেপশন। কি সুখেই যে রেখেছো আমার বাবা মাকে তা তো নিজের চোখেই দেখতে পাচ্ছি। আমি তো সারা শহর তোমাদের, বিশেষ করে তোমার মহান হৃদয়ের প্রশংসা গেয়ে বেড়াই। মহান হৃদয়, দারুণ বাংলা না? এবার পূজা সংখ্যা আনন্দলোকে কি যেন একটা উপন্যাস চেপেছে, পাতা উল্টাতে গিয়ে দেখলাম। শুধু পাতাই উল্টাস, পড়িস না? পড়ার দরকার কি? বিয়ের পর মেয়েদের পড়াশোনা লাগে না। কি দারুণ একটা লেকচার ছেড়ে দিলাম না ভাবি? আর সময় নষ্ট নয়, তোমার গিফটগুলো তোমার করকমলে তুলে না দেওয়া পর্যন্ত শান্তি পাচ্ছি না। করকমলে, এটা শারদীয়া দেশ পত্রিকা থেকে নেয়া। এই যে মিসেস দারুণ, ভারতবর্ষ ট্যুর করে কবে ফেরা হলো আপনার? ভাইজান, ভাইজান তুমি আরো মোটা হয়েছো, এটা মোটেও ভালো কথা নয়। কাল রাতে ফিরেছি। ডায়েট করো ভাইজান, ফ্লাইট ডিলে ছিল অ্যাজ ইউজুয়াল। ইস, তোমার জন্য যে দারুণ গেঞ্জিটা এনেছি সেটা তো তোমার গতরে ঢুকবেই না। এখন কি করি আমি? কেন তুমি বিনা নোটিসে এত ফ্যাট কালেক্ট করলে? এই ফিগার নিয়ে ভাবির পাশে তুমি, উফ উফ, কবে তুমি ফ্যাট কমাবে? তুই কথা কমালে আমি ফ্যাট কমাতে পারি। এটা একটা যুক্তিপূর্ণ কথা হলো? শারদীয়া সংখ্যাগুলোর পাতা উল্টে কি যে সব ওয়ার্ড মনে আসে, বলতে গিয়ে দাঁত ভেঙে যায়। ভাইজান, ভাইজান গো, সাউথ ইন্ডিয়া যা দারুণ। আর উটি শান্তিনগর। শান্তিনগর? সরি, শান্তিনিকেতন। দারুণ দারুণ দারুণ। ভাবিকে নিয়ে একবার ঘুরে এসো। তোমাদের তো সেই কবেই যাবার কথা ছিল। এই শীতে চলে যাও। গাইড হিসেবে আমাকে তো নিতেই হবে। তারপর সবাই মিলে পুরো 3 মাস ঘুরবো আর ঘুরবো। দারুণ হবে না ভাইজান? দারুণ। কনা, লিমাকে কিছু খেতে দিতে দাও, বেচারা তো কথা বলে বলে হয়রান হয়ে গেছে। আমি কথা বলে হয়রান হই না, হয়রান হই চুপচাপ থেকে। এই যা, ভুলেই তো গেছি, দার্জিলিং এর স্পেশাল চা আছে সঙ্গে। চলো ভাবি, রান্নাঘরে চলো, আজ আমি নিজের হাতে চা বানিয়ে খাবো। ভাইজান, অফিস ফেরত 1 কাপ স্পেশাল চা, দারুণ হবে না? ওয়েট অ্যান্ড সি। এসো ভাবি। এসো 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 না। বাবা কি বলবে কিছু? থাক না, এসো। মা, বাবার কি হয়েছে? ছেলেকে বলো তোমার কি হয়েছে। কিছু বলা থাকলে বলো। বাবাকে ঘর থেকে নিয়ে যাও মা। কি করে পারলি তুই? না। কি করে পারলি? না। কি করে? কাঁদবে না, কাঁদবে না, একটু কাঁদবে না। এই যে কাঁদবে না বলছি। কাঁদছো কেন? কোনো দোষ তো করোনি, পস্তাচ্ছ কেন? এসব কি হচ্ছে? এত কান্নাকাটির কি হলো? এসব কাণ্ড কারখানার কোনো মানে আছে? কি যে তোমরা করো না। তো নতুন বাড়িতে যদি যাই তাহলে লাশ হয়ে যাব। নতুন বাড়িতে লাশ যাবে? কি বলছো মা? কাল লাশ? লাশ মানে তো ডেড বডি। হ্যাঁ, ডেড বডি তো নাকি?
বাবা ওভাবে মাথায় হাতে বসে আছে কেন? শরীর খারাপ তো বসা কেন? বাবাকে ওখানে নিয়ে গিয়ে শুয়ে দাও। এই বয়সে শরীর খারাপ হতেই পারে। তুমিও যেমন মা হাঁ করে দাঁড়িয়ে নাটকের ডায়লগ বলছো। নিয়ে যাও বাবাকে, আমি যাবার সময় দেখা করে যাব। বাবার জন্য একটা পাঞ্জাবি আর তোমার জন্য একটা শাল এনেছি। ভাইজান, এই নাও তোমার চা, খেয়ে বলো দার্জিলিং এর ফ্লেভার পাও কিনা। লিমা, চাটা রেখে দাও। বাট ওয়াই? লিমা, তোর ভাবি যা বললো তাই কর। বাট ওয়াই? কেউ আমাকে বলছে না কেন এখানে কি হয়েছে? না 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 না, তেমন কিছু হয়নি, নাথিং আনইউজুয়াল। সংসারে এমন তো কতই হয়, একসাথে থাকতে গেলে। তা তুই কেমন আছিস মা? কবে ফিরলি তোরা? তোর ছেলেটা মানে জামাই? ভাবি, তোমাকে কি বলেছিলাম ভাবি? বাবা, এক কথা তোমার সব প্রশ্নের উত্তর দিচ্ছি, ভালো সব ভালো। এক মিনিট, তোমাদের জিনিসগুলো নিয়ে আমাকে দায় মুক্ত করো। দায় মুক্ত? ও ভাবি, অ্যানাদার শারদীয় সংখ্যা শব্দ। বাবা দেখো তো পাঞ্জাবিটা পছন্দ হয় কিনা। ছবে না, ছবে না, একটু ছবে না। কি বলছো তুমি? মেয়েটা অদ্দূর থেকে কষ্ট করে এনেছে। মেয়ে? কোনটাকে তুমি মেয়ে বলছো? কি বলছো? আরে ইয়ে আমাদের মেয়ে না? না, আমি তোমার স্ত্রী হয়ে বলছি, এই যে সামনে দাঁড়িয়ে আছে একটা মেয়ে মানুষ আর ওই যে একটা পুরুষ মানুষ, এরা কেউ তোমার সন্তান নয়। তোমার স্ত্রী হয়ে একজনকে আমি পেটে ধরিনি। তোমাকে বিশ্বাস করতেই হবে, না বিশ্বাস করে তোমার উপায় নেই। চুপ করো, চুপ করো তুমি, এসব কথা বলতে নেই। কেন বলবো না? একমাত্র আমি তো জানি সত্যি কথাটা। আজ সত্যি কথাটা বলে দিলাম। এতকাল যা জেনেছো সব মিথ্যে, সব মিথ্যে। রবির মা, রবির মা। চুপ করো, আমাকে তুমি আর ডাকবে না। আমি কেন মা না? আমি ওদের কাউকে চিনি না। আমি কোনোদিন মা হইনি। আমি কেবল তোমার স্ত্রী। বাবা, আমি কেবল তোমার স্ত্রী। বাবা, বাবা, মা, আমার কোনো সন্তান নেই। আমার কোনো সন্তান নেই। মা, মা। কি? আরে কি হলো? কি হলো? কি আমি বলেছিলাম না তোমার রান্নাঘরে যাওয়ার দরকার নেই, তুমি পারবে না। লেগেছে? কোথায় লেগেছে? আরে কোথায় লেগেছে? আহা, অস্থির হও না, কিছু হয়নি, আমি ঠিকই আছি। আচ্ছা, আমি কি খিদে মরে যাচ্ছিলাম? সবটাতে তোমার জেদ। কোনোদিন তো চেয়ে খাওনি। কোনোদিন খাইনি, এখন খাবো না। আমি বেঁচে থাকতে না। আবারও জেদ করো। আমি মরে গেলে তুমি যেমন ইচ্ছে খেয়েও পড়ো, আমি তো আর চোখ মেলে দেখতে আসবো না। যতদিন আছি তোমার সেবা করতে দাও। শোনা, যদি সত্যি সত্যি আমার সেবা টেবা করতে চাও তাহলে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। এই তো আমি ঠিক হয়ে যাব। আর 2-1 দিনের মধ্যেই দেখো আমি ঠিক হয়ে যাব। তা তুমি কি লিখছিলে গো? না না, লেখা টেকা না, কলমের নিপটা ঠিক আছে কিনা একটু দেখছিলাম। যত যাই করুক অতটা করবে না। লাড্ডুর মুখেই তো শুনলে, রবি অন্তত আমাদের জন্য একটা ভাড়াটে বাড়ির কথা ভেবেছে। নিজের ছেলে বলেই তো এইটুকু ভেবেছে। আর তাছাড়া রাস্তায় নামিয়ে দিলেও তো আমাদের কিছুই করার ছিল না গো। কেন কিছু করার থাকবে না? সেটাই তো আমার প্রশ্ন। এই পৃথিবীর মুখ ওকে কে দেখিয়েছে? তুমি? আমি? বুকের দুধ দিয়ে কে ওর হাড় মাংস তৈরি করেছে? আজমিরে গিয়ে ওর জীবন বাঁচাতে বাবার দরবারে ধন্না দিয়ে পড়েছিল কে? তুমি? আমি? স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এসব পার করিয়েছে কে? পৈতৃক সম্পত্তি বিক্রি করে বড় ঘরে বিয়ে করিয়েছে কে? আমরা যদি এসব কিছুই না করতাম তাহলে বলো তাহলে কি হতো? আচ্ছা, এতকাল পর এসব বলে লাভ আছে? সবাই করে, আমাদেরকেও করতে হয়েছে। না করলে কি হতো তাই বলো। আছে দেশে এমন কোন আইন আছে যে আইনে এসব কোনো কিছু না করলে পুলিশ ধরে, জেল হয়, ফাঁসি হয়? আছে? বলো না। না, তা নেই। দেশের আইন তোমাকে কোনো শাস্তি দেবে না, কিন্তু সমাজ তোমাকে ছেড়ে কথা বলবে না। বলবে তুমি সমাজ বিরোধী, বলবে তুমি একটা দায়িত্ব জ্ঞানহীন বাজে লোক, তোমাকে একঘরে করে দেবে। আমার কি মনে হয় জানো, এই সমাজ ব্যাপারটার মধ্যেই ভয়ঙ্কর একটা গোলমাল আছে। এমন তো হওয়া উচিত নয়। সমাজ আমাকে বলবে ছেলের জন্য এই করো, মেয়ের জন্য এই করো, কিন্তু ছেলে মেয়েকে বলবে না বাবা মার জন্য এই করো সেই করো। ছেলে বাবা মাকে ভাড়া বাড়িতে ঠেলে দিয়ে নিজে নতুন বাড়িতে উঠে যাবে। সমাজ বলবে বহুত আচ্ছা ঠিক আছে। মেয়ে অসুস্থ বাবা মাকে ফিরেও দেখবে না। সমাজ বলবে বহুত আচ্ছা ঠিক আছে। কেমন বিচার হলো? মাথাটা আবার ধরলো কেন? তুমি একটু চুপ করে শুয়ে থাকো তো। এই আমি মাথাটা টিপে দিচ্ছি, তুমি চুপ করে। আরে কে গেল ওটা? কোথায়? ঘরে ঢুকে উঁকি দিয়ে বেরিয়ে গেল। হবে মতির মা? না না না, মতির মা তো নয়। কি দেখলে? সব ঠিক আছে। কথাবার্তা কাজ কাম সব তাড়াতাড়ি সারো। দুলা ভাই অত নার্ভাস হবেন না, পার্টি ঘাবড়ে যাবে। মুখে রুমাল চাপা দিয়ে বসে আছে কেন? রুমাল সরাতে বলো। ময়মন সাহেব রুমাল সরান।
রুমাল সরান। পা নাচানো বন্ধ করতে বলো। পা তো আপনিও নাচাচ্ছেন, আগে আপনি বন্ধ করুন। ও ও তাই নাকি? এত কাইকুই করে কেন? বোবা নাকি? এই মিয়া, আপনি কি? জি না, বোবা না, তবে বাতচিত কম করি। কেন বাতচিত কম করেন কেন? বেশি বাতচিতের দরকারটা কি? লাড্ডু ভাই, বাক্স খুলুন। আবার খোলেন খোলেন। ইয়া! এই মিয়া হাইম্যান সাহেব, আপনি লাফিয়ে উঠলেন কেন? একসঙ্গে এত টাকা জীবনে দেখিনি, লাফিয়ে ওঠার কথা তো আমার। আপনি লাফিয়ে উঠলেন কেন? জিন্দিগিতে এক লগে এতগুলো টাকা কাউরে ঘুষ দিই নাই তো, তাই পাওয়াটা কেমন জানি সিরগড়িয়া উঠলো। হয়েছে, থামুন। লাড্ডু, কথা ছাড়ো। দুলা ভাই, আপনি ঘামছেন কেন? ঘামার কিছু নেই, ফেয়ার বিজনেস। উনি আপনাকে ঘুষ দিচ্ছেন, আপনি উনাকে কাজ পাইয়ে দিবেন, ঠিক কিনা মহম্মদ সাহেব? কি? আরে বলেন না কি? পিছে পিছে দেখেন। কি কি পিছে? খারা আজরাইলের লাহান খাড়াইয়া রইছে। কি এই ঘরে কি? বাবা, এই ঘরে তোমার কি কাজ? যান খালু যান, এখান থেকে যান তো, এখানে খুব জরুরি আলাপ হচ্ছে। গায়ে হাত দেবে না, হাত সরাও। লাড্ডু, নিয়ে যাও। চলুন খালু যান, চলুন তো। খুন করে ফেলবো তোকে। লাড্ডু মিয়া, কিসের মধ্যে আয়না ফেলাইলেন ভাই? আমি খোদা হাফেজ ভাই। দাঁড়ান, আপনি যাবেন না, কোনো ভয় নেই। ইনি আমার বাবা, কিচ্ছু বোঝেন না, মাথা একটু গোলমাল আছে, কিচ্ছু বোঝেন না। ঠিক ঠিক বলেছে ভাই, ছেলে আমার ঠিক বলেছে। আমার মাথায় গোলমাল আছে, আমি কিচ্ছু বুঝি না। আমি বুঝি না এ ঘরে শিক্ষা আর বিবেকের গলা টিপে দেওয়া হচ্ছে, দেশ আর দশের ফাঁসি হচ্ছে। আমি বুঝি না এ ঘরে আমার উত্তরাধিকার ধুলোয় মিলিয়ে যাচ্ছে, আমার রক্তে বিষ ঢোকানো হচ্ছে। না, এসবের আমি কিছুই বুঝি না। কিন্তু একটা জিনিস আমি খুব ভালো বুঝি, আমার একটা দায়িত্ব আছে। আমি আমি এখন একটা টেলিফোন করব। কোথায় কোথায় টেলিফোন করবে? যেখানে টেলিফোন করলে তোকে ধরিয়ে দেওয়া যায়। আপনি থামুন। না, তুমি কোথাও টেলিফোন করবে না। করব। লাড্ডু, ছিঁড়ে ফেলো টেলিফোনের লাইন। আহ আহ ঠিক আছে, আমি নিজেই যাচ্ছি থানায়। হিরে বাবা রে, বেড়া হাসাই পাগলা হইয়া গেছে গা। লাড্ডু, পিছে করো, পিছে করো। আরে থামুন। মতির মা, মতির মা, কতবার বলেছি রোগীর ঘরটা খালি রাখবে না, কেউ না থাকলেও তুমি এসে থাকবে, কখন কি দরকার পড়ে। একটা কথা কতবার বলতে হয়? মতির মা, মতির মা, আই মতির মা। এই যে গো, কখন এলে? তোমার ঘুম হলো? ঘুমোইনি তো, চোখ বন্ধ করে শুয়ে আছি। ঘুম আসে না? না। খাবে কিছু? খেতে ইচ্ছে করে না। আমি যে নিজে গিয়ে তোমার জন্য ফল কিনে আনলাম। কেন হুট করে বাইরে যাও? রাস্তায় কত গাড়ি ঘোড়া। না না, আমি বেশি দূর যাইনি তো। আর যেও না, আমার ফল খেয়ে কাজ নেই। এখন তো একটু খাও। অন্য কারো পয়সায় কেনা নয়, আমার নিজের পেনশনের টাকা দিয়ে কিনেছি। জানি, দাও। কোনটা দেবো? দাও দাও, যা হয় একটা কিছু। আচ্ছা আচ্ছা, কি হলো? তুমি তো কিছুই খেলে না। আরে আরেকটু খাও। না না, আরেকটু খাও। না না, আর না। কি হলো? কি কি? না, আমার ভাল লাগছে না। পানি, আমাকে একটু পানি দাও। না না না, তোমার খারাপ লাগছে, খুব খারাপ লাগছে তোমার। তুমি আমার পাশে একটু বসো, কোথাও যেও না। ও এই যে এই যে এই যে, অস্থির অস্থির হও না, আমি একটু পরেই ভালো হয়ে যাব। আমার কপালটা একটু টিপে দাও না। ও কি? ইস, তোমার হাত এত ঠান্ডা কেন গো? ওষুধ বুঝি ঠিক মতন খাচ্ছ না? কেন যে এত অনিয়ম করো? আমি আর কতকাল তোমাকে সামলাবো বলো? রবির মা, রবির মা, রবির মা, রবির মা, ডাক্তার 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 ডাক্তার, তুমি কথা বলছো না কেন ডাক্তার? অনেক আগেই ওর মানে চলে গেছে, চলে গেছে নাকি? আমার স্ত্রী কি আমাকে ছেড়ে চলে গেছে ডাক্তার? আর ফিরে আসবে না? কিন্তু কিন্তু আমি তো একটু আগেও, এই দেখো দেখো দেখো, এখন হাত গরম আছে। দেখো ডাক্তার, দেখো, তুমি আমার ছেলের মতো। দেখো, আমি মিথ্যে বলছি না। দেখো, এখনো গরম আছে, এখনো প্রাণ আছে। ডাক্তার ডাক্তার, প্রাণ আছে, এখনো প্রাণ আছে। ওকে বাঁচিয়ে দাও, আমি তোমাকে অনেক টাকা দেব, অনেক টাকা। ডাক্তার, আমার স্ত্রী মরেনি, এখনো প্রাণ আছে, এখনো প্রাণ আছে, এখনো।
ব্যাপারটা একটু অমানবিক হয়ে যায় না? তা কেন হবে? বাবা তো আসলে সুস্থ নন, তুমি তো ভালো করে জানো। কি বাবা অসুস্থ না? অসুস্থ, কিন্তু ক্লিনিকে ভর্তি হবার মতন অসুস্থ নন। সেটা তো ডিসাইড করবে তুমি। আবেদ, তুমি একজন ডাক্তার, তুমি আমার প্রবলেমটা বোঝার চেষ্টা করো। আমরা পুরো ফ্যামিলি 1 মাসের জন্য বিদেশ যাচ্ছি। যাচ্ছি মানে যেতে হচ্ছে। লন্ডন প্রবাসী শ্বশুর সাহেবের স্ট্রিক্ট অর্ডার, সেখানে আমার একমাত্র শালিকার বিয়ে, আমাদের যেতেই হবে। পুরো ফ্যামিলির টিকিট পাঠিয়ে দিয়েছেন, সব ঠিকঠাক। এখন খালি বাড়িতে বাবা কি করে থাকবেন? কে ওকে দেখাশোনা করবে? আমি বললে কিছুতে উনি বুঝবেন না। এখন একমাত্র তুমিই পারো ভয় টয় দেখিয়ে তোমার ক্লিনিক এনে রাখতে। কি আবেদ? আমার ডাক্তার মনটা সায় দিচ্ছে না। আমি বরং এক কাজ করি রবি, ওনাকে না হয় আমার বাসায় এনে রাখি 1 মাস। না না না, ওটা ঠিক হবে না। লোকে নানান কথা বলবে। তুমি তোমার ক্লিনিক এনে রাখো, আমি তোমার ক্যাবিনের ডাবল ভাড়া দিব অ্যান অ্যাডভান্স। ডাবল ভাড়া লাগবে না, ঠিক আছে, আমি আরেকটু ভেবে দেখি। বেশি দেরি করো না, আগামী সপ্তাহে আমাদের ফ্লাইট। নিরাশ করো না আবেদ, ফর ফ্রেন্ডশিপ সেক। ঠিক আছে। চাচা, একটু অসুবিধে হয়ে গেল। আপনাকে না বলেও পাচ্ছি না। আমি বলছিলাম কি, আপনি তো এখন সুস্থই বলা যায়। আপনার আপাতত ক্লিনিকে চিকিৎসার দরকার নেই। মানে আমাদের এই ক্লিনিকে সিটের খুব ডিমান্ড। আপনার সিটটা তো আর ধরে রাখা যাচ্ছে না, এমার্জেন্সি পেশেন্টরা সাফার করছে। সে কি কথা? আরে আমি খামোকা সিট ধরে রাখবো কেন? আমাকে তুমি রিলিজ করে দিলেই তো আমি বাড়ি চলে যাই। রবি বলেছিল আপনাকে মাসখানেক রাখতে, সেই জায়গা আজ 2 মাসের উপর হয়ে গেল। তাহলে চাচা, আপনাকে আমি আজই রিলিজের ব্যবস্থা করে দিই। সুস্থ মানুষ হাসপাতালে থাকবো কেন? ডক্টর, উড ইউ প্লিজ ডু মি এ ফেভার? অফকোর্স, বলুন। মানে আমার ছেলেকে যদি একটু ফোনে বলে দিতে, ও এসে আমাকে নিয়ে যেত। আপনাকে বললাম না, ওর তো গত মাসের 15 তারিখে ফেরবার কথা ছিল, এখনো ফেরেনি। কোত্থেকে ফিরবে? গেছে কোথায়? আপনাকে কিছুই বলেনি? স্ট্রেঞ্জ। ও ও ও না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে আমাকে তো বলেই গেল। আমি তো বিশেষ করে যেতে বললাম, ওরা তো যেতেই চায়নি। রবি বারবার বলছিল না না বাবা, তোমাকে হাসপাতালে রেখে। তা আমি বললাম, যা যা, অফিস থেকে স্বামী স্ত্রীতে ছুটি পেয়েছিস, ছুটিটা নষ্ট করিস না। আমার কথাতেই তো ওরা নিশ্চিন্ত মনে বেড়াতে গেল। ও তাই? চাচা, আমার আবার একটা জরুরি অপারেশন আছে, তো আপনি একা বাড়ি যেতে পারবেন না? কেন পারবো না? সুস্থ মানুষ এইটুকু পথ যেতে পারবো না? ডক্টর, জি, গত 3 মাস আমার পেনশনের টাকাটা তোলা হয়নি। তোমাদের ফিসটা? না 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 না, সে আপনাকে ভাবতে হবে না, রবি সব ব্যবস্থাই করে গেছে। আরে আহমদ সাহেব যে হাসপাতাল থেকে কখন ফিরলেন? এই ফিরছি। চাবিটা যদি একটু দিতেন। এবার তো ওরা চাবি আমাকে দিয়ে যায়নি, বলে গেল গত মাসের 15 তারিখে ফিরবে। এদিকে যে এ মাসেরও 15 তারিখ পার হয়ে গেল, এখনো তো পাত্তা নেই। ও আচ্ছা, আমি তাহলে এখন কি করি বলুন তো? আপনিও এই ফাঁকে কটা দিন এই দেশের বাড়ি থেকে বেরিয়ে আসুন। আমার তো দেশের কোনো বাড়ি নেই। তাহলে মেয়ের বাড়ি গিয়েই থাকুন, এই ফার্স্ট ক্লাস খাবেন দাবেন আর রেস্ট নেবেন। না না, ওটা তো আমার মেয়ের বাড়ি নয়, জামাইয়ের বাড়ি। আমার রুচিতে খুব বাঁধে। আরে রুচি ফুচি বাদ দিন তো, খামাকা ফ্যাকরা না করে সোজা গিয়ে উঠে পড়ুন, ফেলে তো আর দিতে পারবে না। না 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 না, তা হয় না। তাহলে আর কি করবেন? আমি আর আপনাকে কোনো সাজেশন দিতে পারছি না। আচ্ছা, ওই আপনার ওখানে একটু থাকা যায় না? থাকা মানে শুধু রাতে থাকা আর কি, দিনে না হয় এদিক সেদিক ঘুরে বেড়াবো। আপনার ড্রয়িং রুমেও যদি একটু হতো। এই তো মুশকিলে ফেলে দিলেন। ও, আমার আবার বাসা বোঝাই মেহমান, আচ্ছা। মেয়ে জামাই নাতি নাতনি, তা না হলে তো কোনো অসুবিধাই ছিল না। একলা মানুষ আপনি, অত বড় বাড়ি আমার, রাজার হালে থাকতেন। ভাই সাহেব, এক কাজ করা যায় না? মানে এই তালাটা টেম্পোরারিলি ভাঙা যায় না? বলেন কি? আর বার্গলারি হয়ে যাবে তো, হাতে হ্যান্ডকাপ লেগে যাবে। মানে মানে যে ঘরটা আমি আর আমার স্ত্রী দীর্ঘকাল বসবাস করেছি, ওখানটায় আমি শুধু একটু বসতাম। অনেক স্মৃতি জমা হয়ে আছে। আমার স্ত্রী তো ও ঘরেই। আমার এখনো মনে হয় বেচারি আমার জন্য অপেক্ষা করে আছে। তালাটা কোনো মতে টেম্পোরারিলি খুলে ওই ঘরে যদি আমি ঢুকতে পারি, তাহলেই ওর সঙ্গে আমার দেখা হয়ে যাবে। ভাই সাহেব, দিন না তালাটা, তালাটা ভেঙে দিন না। ভাই সাহেব, ভাই সাহেব, ভাই সাহেব। কাহিনীটা এখানেই শেষ করা যায়। আহমেদ সাহেবের জায়গা তো কোথাও হলো না। এত বড় পৃথিবীতে তিনি একা মানুষ, এতটুকু স্পেস পেলেন না।
এই যদি বাস্তবতা হয় তাহলে শোনার বা দেখার কি বা থাকে? ধরা যাক এরপর তিনি আউট অফ ফার্স্ট্রেশন খারাপ কিছু একটা করে বসে জেলে চলে গেলেন, সেখানেও তিনি সারা জীবন থাকতে পারবেন না। তাহলে বাকি থাকে ৩.৫ হাত একটি জায়গা। তবে কি আহমেদ সাহেবের মৃত্যুর খবর দিয়ে কাহিনী শেষ করব? তাই বা কি করে হয়? আহমেদ সাহেব তো মারা যাননি, বরং ক্রমশ তিনি বাস্তববাদী হয়ে উঠেছেন। পেনশন নিচ্ছেন আগের চেয়ে রেগুলার, প্রতি মাসে ট্রেজারিতে এসে প্রমাণ করে দিয়ে যাচ্ছেন মরে যাবার আগ মুহূর্ত পর্যন্ত বেঁচে থাকতে হয়। জীবন এক বিচিত্র খেলা। জীবন থেমে থাকে না। দুঃখ, হতাশা, বেদনা, কষ্ট এই সমস্ত ক্ষণিকের জন্য মানুষের জীবনকে থামিয়ে দেয়। একসময় এরা ঠিকই সরে যায়, জীবন আবার এগিয়ে চলে। আহমেদ সাহেব এগিয়ে চলেছেন, কিন্তু মাঝখানে কেটে গেছে 10-10টি দীর্ঘ বছর। আসসালামু আলাইকুম। ভালো আছো বাবা? জি, এই আপনার টাকাটা নিন। থ্যাংক ইউ। আপনি আসুন। কে? বাবা না? হ্যাঁ, বাবাই তো। বাবা। কে? বাবা, আমাকে চিনেছ? আমি রবি, রবি বাবা। হ্যাঁ। কত যে তোমায় খুঁজেছি, হন্যে হয়ে খুঁজেছি। বিশ্বাস করো, এতদিন কোথায় ছিলে? ভাবতেই পারিনি এখানে তোমার সঙ্গে দেখা হবে। তুমি তো কিছুই জানো না বাবা। বছর 10 আগে করাপশন চার্জে আমি সাসপেন্ড হয়ে যাই। আমার আয়ের সঙ্গে ব্যয়, সম্পত্তি এসবের মারাত্মক অসঙ্গতি ধরা পড়ে। মাঝখানে আমি জেলেও ছিলাম কিছুদিন। জেল থেকে বেরিয়ে দেখি আমার নতুন বাড়িটা সিল করে দিয়েছে। বাবা, এখন আমরা একটা ভাড়া বাড়িতে থাকি। ছেলেটা, আমার বাবলুটা নষ্ট হয়ে গেছে। নেশা করে, মাস্তানি করে। এই গেল মাসে গভর্নমেন্ট আমাকে রিটায়ার করিয়ে সামান্য কিছু পেনশন দিয়েছে। আজই প্রথম পেনশনের টাকা তুলতে এলাম। এই টাকাটা পেলে। বাবা, তুমি কিছু বলছো না কেন? কিছু একটা বলো, বলো বাবা। মাফ করবেন, আপনাকে আমি চিনি না। বাবা, এতক্ষণ থিয়েটার পরিবেশিত স্পর্ধা নাটকের অভিনয় শুনলেন। রচনা আব্দুল্লাহ আল মামুন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রবি, আব্দুল কাদের, কণা, তানভিন সুইটি, লিমা, ত্রপা মজুমদার, লাড্ডু, মারুফ কবির, ডাক্তার, ভাস্কর চক্রবর্তী, বাড়িওয়ালা, পরেশ আচার্য, ক্লার্ক, ভবানী রায় এবং বাবা ও মায়ের চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে আব্দুল্লাহ আল মামুন ও ফেরদৌসী মজুমদার। সহযোগিতায় মুশফিকুর রহমান, সম্পাদনা ইমদাদুল হক। প্রযোজনা করেছেন মাহবুবুর রহমান।